ভিসা জটিলতায় যাত্রী না থাকায় বাতিল হলো বাংলাদেশ বিমানের একটি হজ ফ্লাইট। এই নিয়ে বাতিল হলো 17টি হজ ফ্লাইট। কোণঠাসা হয়ে নাশকতা চালানোর সক্ষমতা হারিয়েছে নব্য জেএমবি। দাবি পুলিশের মূলোৎপাটনে প্রয়োজন আদর্শ পরিবর্তন, বলছেন বিশেষজ্ঞরা। প্রতিশ্রুত ৮০ ভাগ কোটা থাকলেও সিটি কর্পোরেশনে পদবঞ্চিত হরিজনরা। সরকারের নির্দেশনার অভাবকে দুষছে সংস্থাটি। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ, তদন্ত কমিটি গঠন। এবং মাদারীপুরের পিনাক ৬ লঞ্চ দুর্ঘটনা ৩ বছরেও বিচারের আওতায় আসেনি অভিযুক্তরা। এখনও হদিস মেলেনি ৬৪ যাত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। ভিসা জটিলতায় যাত্রী না থাকায় আজও বাংলাদেশ বিমানের একটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট 17টি হজ ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে বাংলাদেশ বিমানের 14টি এবং সৌদি এয়ারলাইন্সের 3টি। আজকের বাতিলকৃত বাংলাদেশ বিমানের হজ ফ্লাইটটি সকাল ৬টা ৫৫ ছেড়ে যাওয়ার কথা ছিল। একটি ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় হজ যাত্রার 12তম দিনে আজ মোট 4টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এদিকে ৬টা ৫৫ হজ ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় ৪১৯ জন যাত্রী চরম অনিশ্চয়তা ও দুর্ভোগে পড়েছে। আমরা তো বুঝতে পারতেছি না যে এগুলা এখন এজেন্সির কারণে না, এখন মানে আমরা তো এগুলা কিছু বুঝতে পারতেছি না, কারণ আমরা যা বলতেছে ফোনে মোবাইলে তাই আমরা শুনতেছি। আমাদের আগে ফ্লাইট ক্যান্সেল হয়েছে, আমাদের ভিসা এবং কিছু কাগজপত্র আপডেট হয় নাই, তো এই জন্য ক্যান্সেল হয়েছিল আর কি। আর এরপরে আজকে ফাইনাল হয়েছে, আশা করতেছি যে আজকে যেতে পারবো, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই মুহূর্তে আশকোনা হজ ক্যাম্পে আছেন আমাদের রিপোর্টার তাফসির বাবু। হজ যাত্রার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাফসির। হ্যাঁ, 2টা 55 আজকে একটি ফ্লাইট যাওয়ার কথা এবং সেই ফ্লাইটের যেসব যাত্রীরা রয়েছেন তাদেরই আসলে হজ অফিসে এখন এই ইমিগ্রেশন প্রক্রিয়া চলছে এবং যেসব যাত্রীরা এসেছিলেন সকাল থেকে অপেক্ষা করছিলেন তাদের ফ্লাইটের জন্য, তারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং একে একে এখানে যে ইমিগ্রেশনের যে ধাপগুলো সেগুলো পার হয়ে তারা এয়ারপোর্টে যাবেন এবং এরপরে যথারীতি 2টা 55 তাদের ফ্লাইটটি ছেড়ে যাবে। তো এখানে যেসব যাত্রীরা রয়েছেন হজ যাত্রী, তাদের কাছে আমরা যে কথা বলেছিলাম তারা বলেছেন যে এর আগেও তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আসলে ৫-৬ দিন আগে তাদের ফ্লাইট যাওয়ার কথা ছিল, কিন্তু ভিসা জটিলতায় তারা সেই ফ্লাইট বাতিল হওয়ায় তারা যাননি, যেহেতু তাদের ভিসা হয়নি এবং এখন ভিসা হয়েছে এবং এখন তারা যাচ্ছেন এবং তারা বলছেন যে অনেকটা হাফ ছেড়ে বাঁচার মতো অবস্থা, কারণ 2-3 বারও অনেকেরই ভিসা না হওয়ার কারণে ফ্লাইট বাতিল হয়েছিল। অবশেষে এখন যে তারা হজে যাচ্ছেন এই স্বস্তিটাই তাদের কাছে এখন সবচেয়ে বড় একটা স্বস্তিকর বিষয়, যে তারা শেষ পর্যন্ত হজে যাচ্ছেন এবং তাদের ফ্লাইট যথাসময় ছেড়ে যাবে। আর 2টা 55 পরেও আরও একটি ফ্লাইট রয়েছে 7টায়, সেই ফ্লাইটটিও যথাসময় ছেড়ে যাবে বলেই এখানকার কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আর এর আগে আজকে তো সকালে একটি ফ্লাইট বাতিল হয়ে গেছে, যেটা আমরা আগের সংবাদগুলোতেই দিয়েছি। সেই ফ্লাইটটিতে 419 জন যাত্রী ছিলেন এবং মূল কথা হচ্ছে যে ফ্লাইট যে বাতিল হচ্ছে, এই বাতিল হওয়ার কারণে পুরো ফ্লাইটটিতে যত যাত্রী রয়েছেন তারা তো যাচ্ছেনই না, একই সাথে যেসব নিয়মিত ফ্লাইট যাচ্ছে সেগুলোতেও কিন্তু আমরা দেখছি যে কোনোটিতে 50 জন, কোনোটিতে 40 জন করে আসন ফাঁকা রেখে ফ্লাইটগুলো যাচ্ছে। অর্থাৎ আজকে যে হিসেবটি আমরা এখানে নিয়েছি বিমান থেকে, সেটি হচ্ছে যে আজকে 5টি ফ্লাইট রয়েছে, এর মধ্যে একটি ফ্লাইটে 419 জন যাত্রী, তারা তো গেলেনই না বাতিল হওয়ার কারণে। বাকি যে 4টি ফ্লাইট সেখানে অন্তত 200 জনের মতো সিট ফাঁকা রেখে এই ফ্লাইটগুলো ছেড়ে যাবে। তো এভাবেই আসলে হজ যাত্রা চলছে। ফ্লাইট বাতিল হওয়ার কারণে 7 থেকে 8 হাজারের মতো হজ যাত্রী এখনো পর্যন্ত যেতে পারেননি, তাদের জন্য বাড়তি ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে। আর এখনো পর্যন্ত হজ অফিসে আজকে যে তথ্যটি আমি পেয়েছি সেটি হচ্ছে যে 70,000-এর কিছু বেশি ভিসা, যেগুলো আসলে সৌদি এমবেসিতে দেয়া হয়েছে, পাসপোর্ট দেওয়া হয়েছে ভিসা করার জন্য, সেগুলো প্রক্রিয়া চলছে এবং ভিসা পেয়েছেন এখনো পর্যন্ত 58,000 হজ যাত্রী। এবং এই ভিসা পাওয়ার পরে যারা ভিসা পাচ্ছেন তারা এখন বলা যায় যে দৌড়াদৌড়ি করছেন টিকিট সংগ্রহের জন্য, যেন টিকিট সংগ্রহ করে পরবর্তী যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলোতে তারা যেতে পারেন। তো এই ছিল আসলে হজ অফিস থেকে এখনো পর্যন্ত পাওয়া সর্বশেষ খবর। আশকোনার হজ ক্যাম্প থেকে হজ যাত্রীদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তাফসির বাবু। পুলিশের অব্যাহত অভিযানে নিহত বা গ্রেফতার, নতুন কর্মী সংগ্রহে ভাটা পড়া, দলীয় কোন্দল সহ নানা কারণে বড় ধরনের নাশকতা চালানোর সক্ষমতা নব্য জেএমবির এখন আর নেই।
এমন দাবি করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান বলেছেন এরপরও নজরদারি অব্যাহত রেখেছে তারা। কিন্তু বৃহৎ পরিসরে জঙ্গিবাদ নিয়ে ভাবেন এমন ব্যক্তিদের মতে সাময়িক অভিযানে সীমাবদ্ধ না থেকে জঙ্গিবাদের মূল উৎপাটনে আদর্শের পরিবর্তন করাতে হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশান হোলি আর্টিজান হামলার পর দেশ জুড়ে যখন জঙ্গি আতঙ্ক চরমে, ঠিক তখন গেল বছর ২৬ জুলাই কল্যাণপুরে পরিচালিত অভিযানে মারা যায় ৯ জঙ্গি, গ্রেফতার হয় একজন। এর এক মাসের মাথায় নারায়ণগঞ্জে আরেকটি অভিযানে ৯০ জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরী সহ ৩ জনের মৃত্যু হয়। এরপর বিভিন্ন সময় তানভীর কাদেরী, অবসরপ্রাপ্ত মেজর জাহিদ, সারোয়ার জাহান মানিক, মারজান, সাদ্দাম ও বাশারুজ্জামান চকলেট সহ ৯০ জেএমবির বেশ কজন নিহত হয় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে। গ্রেফতার হয় রাজীব গান্ধী, সোহেল মাহফুজ, আসলাম হোসেন রাশেদ ওরফে রেশ সহ আরো কয়েকজন। এই প্রেক্ষাপটে ৯০ জেএমবি সক্ষমতা হারিয়েছে দাবি করছে পুলিশ। ৯০ জেএমবি যে সাংগঠনিক কাঠামো সেটা অনেকটা ভেঙে পড়েছে, পাশাপাশি তাদের যে অপারেশনাল ক্যাপাসিটি এটা একেবারেই সর্বনিম্ন পর্যায়ে আছে। জঙ্গিবাদ আসলে একটি আদর্শগত ব্যাপার, এখানে আদর্শিক বিষয় আছে এবং জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে এই আদর্শটাকে নিয়ন্ত্রণের বিষয়টাও কিন্তু আমাদের গুরুত্ব সহকারে দেখা উচিত। এই মুহূর্তে প্রশিক্ষণ গ্রহণ করে বা অন্যান্য যে সমস্ত আইটেমস দরকার হামলা করার জন্য সেগুলো সংগ্রহ করে হামলা করার মতো পরিস্থিতি এই মুহূর্তে নাই। আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, এখানে আসলে আত্মতুষ্টির খুব বেশি জায়গা নেই। এছাড়া নেতৃত্বের কোন্দলে ৯০ জেএমবি আরো ক্ষয়িষ্ণু হয়েছে বলে দাবি পুলিশের। তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে নিজেদের দ্বন্দ্বের কারণে জঙ্গিরা ক্ষয়িষ্ণু হবে নাকি চোরাগুপ্তা হামলা বাড়তে পারে সে ব্যাপারে এখনই মন্তব্য করা যাবে না। আমাদের সামনে বারবার ভেসে আসছে আইয়ুব বাচ্চু নামে একজনের নাম কিংবা আরসাদের নাম। এরা গত বছরের শেষ দিকে বা কেউ কেউ এই বছরে এই ৯০ জেএমবির সাথে যুক্ত হয়। ফলে পুরনো যারা আছে যেহেতু তাদের অনেকে নিহত হয়েছে, অনেকে ধরা পড়েছে, তো সেই কারণে তারা একে অপরকে অবিশ্বাস করছে। তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করেই তাদের ভিতরে এখন কনফ্লিক্টটা খুব বেশি। হয়তো এই ধরনের কিছু অন্তর্কন্ডল থাকতে পারে, এই মুহূর্তে হয়তো একটু বলা মুশকিল যে আসলে এটার রেজাল্টটা কি হবে। এর কারণে জঙ্গিবাদ কমে যাবে, এই ধরনের উপসংহারে আসাটা হয়তো আমার মনে হয় ঠিক হবে না। তবে তাদের মতে আইন প্রয়োগের পাশাপাশি জঙ্গিবাদের আদর্শে উদ্বুদ্ধ হওয়া বন্ধে প্রয়োজন আরও জোরালো পদক্ষেপ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরের কাঁঠালবাড়ি ও শিমুলিয়া নৌ রুটে পিনাক ৬ লঞ্চ দুর্ঘটনার ৩ বছরেও বিচারের আওতায় আসেনি অভিযুক্তরা। এছাড়া নিখোঁজ ৬৪ যাত্রীর সন্ধান মেলেনি আজও। এদিকে অজ্ঞাত পরিচয়ে দাফন হওয়া ২২ জনের লাশ ডিএনএ পরীক্ষা সম্পন্ন হলেও শনাক্ত হয়নি কারো পরিচয়। উপজেলা প্রশাসন জানায় এই ঘটনায় দায়ের করা মামলা তদারকি করতে সব ধরনের সহযোগিতা করা হবে। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ২৫০ যাত্রী নিয়ে মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌ রুটের পদ্মা নদীতে ২০১৪ সালের ৪ আগস্ট এমভি পিনাক ৬ লঞ্চটি ডুবে যায়। দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান শিবচর উপজেলার উত্তর বাখরেরকান্দি এলাকার ভ্যান চালক তারা মিয়া। নিখোঁজের ৩ দিন পর তার ছেলে নূরে আলমের মরদেহ ভোলার চরফ্যাশন থেকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ তার মেয়ে শাহিনুর। মর্মান্তিক এ দুর্ঘটনায় ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া নিখোঁজ রয়েছে ৬৪ জন যাত্রী, যার বেশিরভাগই শিবচর উপজেলার বাসিন্দা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তাদের পরিবার। ছেলের লাশ 5 দিন পরে পাইলাম, মেয়ের লাশটা তো এখনো পাই নাই, ঢাকা যাইবার লাগছিল। দেহের ভিতর তো আগুন জ্বলেই, ওই কি আর মার বুকে কি আর নিবারও নয়। এখন যদি ছেলেটার বিচার যদি পাইতাম, সরকার থেকে কিছু সাহায্য করতো, তাহলে আমাদের জন্য অনেক একটু ভালো হইতো। এই ঘটনায় ক্ষোভ জানিয়ে দ্রুত দোষীদের বিচার দাবি করেছেন এলাকাবাসী। যার স্বজন হারায় তারাই বুঝে একমাত্র এই স্বজন হারানোর ব্যথাটা কি। আমরা এটার একটা কঠোর একটা বিচার চাই। কোনো রকমের বিচার না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা কর্তৃপক্ষ করেই যাচ্ছে, অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকমই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, অজ্ঞাত পরিচয়ে শিবচর পৌর কবরস্থানে দাফন করা ২২টি মরদেহের ডিএনএ টেস্ট সম্পন্ন হলেও স্বজনদের কেউ না আসায় এখনো নিশ্চিত করা যায়নি কারো পরিচয়। যদি কোনো ব্যক্তি তার নিখোঁজ ব্যক্তির সন্ধানের জন্য ডিএনএ টেস্টের রিপোর্ট দাবি করতে আসে, তাহলে তার সঠিক পরিচয়পত্র নিয়ে আমাদের কাছে আসলে আমরা অবশ্যই পৌর মেয়রের মাধ্যমে এটা ব্যবস্থা করব। এই লঞ্চ দুর্ঘটনায় মুন্সিগঞ্জের লৌহজং থানায় ৬ জনকে আসামি করে মামলা হলেও লঞ্চের মালিক কালো মিয়া ও তার ছেলে লিমন গ্রেপ্তারের কিছুদিন পরে তারা জামিনে বেরিয়ে আসেন। বাকিরা এখনো রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। সময় সংবাদ, মাদারীপুর।
ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। শরীফুল ইসলাম নামে ওই পুলিশ সদস্যের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। 3 মাস আগে পুলিশে যোগদান করেন তিনি। সকাল 8:30টার দিকে রাজধানীর মিরপুর পিওএম পুলিশ লাইন্স ভবনের 6 তলা থেকে পড়ে গেলে সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, অসতর্ক অবস্থায় ছাদ থেকে পড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। তবে তদন্তের পর পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদে আরো থাকছে। মাত্রাতিরিক্ত লোড সংযোজনে ব্যাহত রংপুর মেডিকেলের বিদ্যুৎ সংযোগ, শত শত কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট। বিশ্বজুড়ে বর্ণপ্রথা ও অস্পৃশ্যতার কারণে মানবাধিকার বঞ্চিত এখনো 16 কোটি মানুষ। এর প্রায় 3.5% বসবাস বাংলাদেশে। সাধারণ মানুষের কাছে এরা হরিজন বা সুইপার নামে পরিচিত। তাদের মিউনিসিপ্যালিটির চাকরি সিটি কর্পোরেশনের পরিবর্তন হলেও পাচ্ছেন না কোনো সুযোগ সুবিধা। বঞ্চিত হচ্ছেন সাধারণ শিক্ষা গ্রহণ থেকেও। সিটি কর্পোরেশনের বাইরে চাকরি পেতেও গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। ভাগ্য সহায় না হলেও মিলছে না সেটিও। হরিজনের জীবন নিয়ে শাতিলা শারমিনের 4 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। প্রথম 624 থেকে 26 সালের মধ্যে মগ জলদস্যুদের মৃতদেহ সরাতে ভারত থেকে নিয়ে আসা হয়েছিল তাদের। আরেক দফায় 1964 সালে ঢাকা মিউনিসিপ্যালিটির চাকরির প্রলোভনে আবারও তাদের আগমন। সভ্যতার রঙিন আলোতেও তারা সবসময়ই ধূসর। বেঁচে থাকার প্রয়োজনে বংশ পরম্পরায় মিউনিসিপ্যালিটির পাতাল নর্দমায় নেমে সাফ করেছেন শতাব্দীর সঞ্চিত জঞ্জাল। এই চাকরি নিশ্চয়তা দিয়েছে দুমুঠো ভাত আর কাপড়ের, কিন্তু বর্তমান সময় তাও করেছে অধরা। কয়েক বছর ধরে গণমাধ্যমে বারবার এসেছে প্রান্তিক এ মানুষের জীবিকা নিয়ে দুর্নীতির খবর। টেকালিয়া কাম দে না, 5 লাখ 6 লাখ এমন টাকা আমরা দিতে পারি না, তো আমরা কাম করতে পারি না। চাকরি তো আমার, আমি করতে আসি, কিন্তু আমার 4টে ছেলে তো বেকার। সিটি কর্পোরেশনে কাগজ দিছে, দরখাস্ত দিছে, কোনো খবর নাই। রাজধানীতে বর্তমানে জাত সুইপার জনগোষ্ঠী 22,000, আর 2 সিটি কর্পোরেশনে কাজ করে মাত্র তাদের 2,000 জন। সরকার প্রতিশ্রুত 80% কোটা থাকলেও সিটি কর্পোরেশনে 7,959 জন পরিচ্ছন্নতা কর্মীর পদের 75% দখল করে নিয়েছে অন্যরা। আমার ঘরেও 5টা চাকরি ছিল, এখন একটা মাত্র চাকরি। আমলাদের কারণে আমরা দূরে সরে যাচ্ছি। 150 বছর আগে মিউনিসিপ্যালিটির সেই চাকরি সিটি কর্পোরেশনে পরিবর্তন হলেও নেই কোনো পেনশন বা গ্র্যাচুইটি ফান্ড। বেশি দিন না হলেও দক্ষিণ সিটি কর্পোরেশনের 34% পরিচ্ছন্নতা কর্মীর বেতন স্কেল অনুযায়ী দেওয়া হয়। তা থেকেও বঞ্চিত এই জাত সুইপাররা। শেষ অবলম্বনটুকু ছিল পরিচ্ছন্নতা কর্মীর কাজ, সেটুকু কিন্তু আজকে কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু তাদের দিয়ে করানো হচ্ছে বর্গা দেওয়ার মাধ্যমে। কিন্তু আমাদের রাষ্ট্র দেখেও দেখছেন না। আমলাতান্ত্রিক জটিলতা আর সরকারের নির্দেশনার অভাবকে দুষলেন সিটি কর্পোরেশন। সরকারের কোনো নিয়ম নাই যে কোনো অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করার। যদি সরকার অনুমোদন দেয় সেই ক্ষেত্রে হয়তোবা তাদের বিষয়টা তো অবশ্যই আমরা বিবেচনা আনব। জাত পেশা হিসেবে বংশ পরম্পরায় 150 বছর ধরে যারা পরিচ্ছন্নতা কর্মীর কাজ করে আসছেন তাদের চাকরিটি এখন স্থায়ীকরণ এবং সরকার প্রতিশ্রুত যে 80% কোটা নির্ধারিত রয়েছে তাদের জন্য তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে মানসিক নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দোষ প্রমাণ হলেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপাচার্য। শিক্ষার্থীদের অভিযোগ, এর আগে 2টি ঘটনায় দোষ প্রমাণ হলেও অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলমের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 24শে জুলাই হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কাজে চাপ প্রয়োগ করার লিখিত অভিযোগ করেন এক ছাত্রী। এ ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে 2016 সালের 22 সেপ্টেম্বর ইংরেজি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ করে 2 জন ছাত্রী। একই বছর শিক্ষা সফরে মৎস্য বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে অশালীন ছবি তুলতে বাধ্য করার অভিযোগ করে 3 জন ছাত্রী। এসব ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা। শিক্ষক যখন নিজের স্থান থেকে নিচে নেমে আসে, এরকম নোংরামোর পথে চলে, তখন অবশ্যই আমরা এর বিরোধিতা করতে চাই। যৌন নির্যাতন সম্পর্কে এগুলো আসলে আমাদের উপর খুব ব্যাড ইফেক্ট ফেলে। তদন্তের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে ছাত্রী লাঞ্ছিত হয়েছিল, কিন্তু সেই সময় উপযুক্ত যেই স্টেপটা গ্রহণ করা দরকার ছিল প্রশাসনের, সেই স্টেপটা গ্রহণ না করার কারণে এই ঘটনাটার পুনরাবৃত্তি ঘটতেছে। তদন্ত অনুযায়ী তারা বিচার করে কিংবা রায় দেয়, তাহলে এরকম ঘটনা আর ঘটবে না। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের কথা স্বীকার করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় প্রধান। ডিন অফিস বরাবর অ্যাপ্লিকেশন দিয়েছে এবং ইউনিভার্সিটি রেজিস্ট্রার বরাবর অ্যাপ্লিকেশন দিয়েছে এবং আমি সেটা জানতে পেরেছি এবং তদন্তের পরে তারা তাদের তদন্ত প্রতিবেদন জমা দিবে। দোষ প্রমাণ হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য। তদন্ত রিপোর্টটা জমা হলে পরে আমি দেখব আসলে পরবর্তী কি করা যায়, কি করণীয় আছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া তাই আমি নেব। 2016 সালের 22 সেপ্টেম্বর থেকে 2017 সালের 24 জুলাই পর্যন্ত ছাত্রীদের ওপর মানসিক নিপীড়ন ও অনৈতিক কাজে বাধ্য করার 3টি অভিযোগে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সময় সংবাদ, দিনাজপুর। সময় সংবাদে আরো থাকছে। দুবাইয়ের মেরিনায় 86 তলা আবাসিক ভবন টর্চ টাওয়ারে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। খুলনা অঞ্চলের ভরাট হয়ে যাওয়া নদ নদীগুলোর আগের অবস্থায় ফিরিয়ে আনতে চলছে খনন কাজ। ইতিমধ্যে নদী খননের কাজ প্রায় 60% শেষ করেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিশেষজ্ঞদের মতে নদী খননের পর 5 বছর নিয়মিতভাবে ড্রেজিং অব্যাহত রাখলে এই কাজের সফলতা আসবে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। টানা 1 যুগেরও বেশি সময় খুলনার তেরোখাদা ও দিঘলিয়া এবং নড়াইলের কালিয়ার শত শত হেক্টর ফসলের মাঠ ডুবে রয়েছে থই থই পানিতে। রূপসার 18 বেকি এবং তেরোখাদার চিত্রা নদী ভরাট হয়ে যাওয়ার কারণে খুলনা ও নড়াইলের 13টি বিলের 30,000 হেক্টরেরও বেশি ফসলি জমি সারা বছর জলাবদ্ধ থাকে। এ কারণে কর্মহীন হয়ে পড়েছে এলাকার কৃষি নির্ভরশীল মানুষ। পানি উন্নয়ন বোর্ডের আওতায় ভরাট হয়ে যাওয়া চিত্রা ও 18 বেকি নদী খনন কাজ শুরু হওয়ার পর প্রায় 6,000 হেক্টর জমি ইতোমধ্যে জলবদ্ধতা থেকে মুক্ত হতে শুরু করেছে। আবারও জমিতে ফসল ফলানোর স্বপ্ন বুনছেন এলাকার প্রান্তিক চাষিরা। পানিটা টানি গেলে এরা বিল খাল বুনতে পারবে, রুটি ভাজবে, ভালো হবে। পানি ছাড়া কিছু ছিল না, এখন এই খাল খনন করার পরে এখন উপরের কিছু জমি, উপরের জমিগুলো এখনই হচ্ছে, ফসল হচ্ছে। এই ল্যান্ডটা তো উঁচু হয়ে গেছে, সেই ওদিকে নিচে রয়ে গেছে। এখন ওই লেভেল থেকে এই লেভেলে কাজ যখন চলতেছে তখন দেখা গেল কিন্তু পানি নিষ্কাশনটা সম্ভব হবে। পানি একটু আগের সাথে কমিছে বলে আমরা মাঘ মাসে চাইতে বই রুটি এসেছি। আমি 1 বিঘে বুঝেছিলাম 7 ছেলে ধান পাইছি আমি। পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, চিত্রা নদীর 29.15 কিলোমিটার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে 18 বেকি নদীর 49 কিলোমিটার খনন কাজ চলছে। প্রকল্প এলাকায় যে বিলগুলো আগে জলাবদ্ধতা থাকতো, এবছর সেই বিলগুলাই অনেক জমি চাষযোগ্য হয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণে কৃষকরা ফসল পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে নদী খননের পর 5 বছর নিয়মিতভাবে ড্রেজিং অব্যাহত রাখলে এ কাজের সফলতা আসবে। নদী যখন প্রবাহ বেড়ে যায় তখন অনেক সেডিমেন্ট নদী নিয়ে টেনে চলে যায়, ওখানে আর ড্রেজিং করতে হয় না। এখন আপনি 100% টাকা খরচ করেন, আপনি 5 বছরের ভিতরে 90% প্রকৃতি আপনাকে সাবসিডাইজড করবে, আপনাকে কাজ করতে হবে মাত্র 10%। 281 কোটি টাকা ব্যয়ে 2013 সালে শুরু হওয়া এ প্রকল্প 2018 সালে শেষ হবে। এতে 10,000 হেক্টরেরও বেশি কৃষি জমি জলাবদ্ধ মুক্ত হবে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। সুপ্রিম কোর্টের সড়ক সংশোধনী বাতিলের রায়ের পর সরকারের ক্ষমতায় থাকা বেআইনি এবং অবৈধ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাজারে পণ্যের দাম 2 থেকে 3 গুণ বেড়ে গেলে সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করে দুঃসহ জীবনযাপনে বাধ্য করছে। বাজারে প্রায় সকল পণ্যের দাম এখন 2 গুণ 3 গুণ বৃদ্ধি পেয়েছে। আওয়ামী শাসক গোষ্ঠী মিথ্যা কথা বলে জনগণকে দুঃসহ জীবনযাপনে বাধ্য করছে। বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া বিশ্বাসযোগ্য সংসদ প্রতিষ্ঠা হতে পারে না। এই সবই সুপ্রিম কোর্টের যে রায়, ষোড়শ সংশোধনী বাতিলের রায়, সেখানে এগুলো উল্লেখ করা হয়েছে। এই রায় প্রকাশের পর বর্তমান ভোটারবিহীন সরকারের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাটা জবরদস্তিমূলক ও বেআইনি।
বৈদ্যুতিক সংযোগে ধারণ ক্ষমতার চেয়ে মাত্রাতিরিক্ত লোড সংযোজন করায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শত শত কোটি টাকার মূল্যের চিকিৎসার যন্ত্রপাতি বিকল হতে বসেছে। প্রতিষ্ঠান থেকে একই বৈদ্যুতিক সংযোগে একের পর এক নতুন এবং অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের কারণে মূল্যবান বেশিরভাগ যন্ত্রপাতি বিকল হয়ে পড়েছে। বিষয়গুলো হাসপাতাল কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলেও তা সীমাবদ্ধ রয়েছে চিঠি চালাচালির মধ্যেই। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই মেশিন এখন একেবারেই বন্ধ। ভোল্টেজ আপডাউনের কারণে সম্প্রতি আগুন ধরে যাওয়ায় এই অবস্থা। দুটি সিটি স্ক্যান মেশিনের মধ্যে একটি বন্ধ শীতাতপ মেশিন না থাকায় অন্যটি বৈদ্যুতিক ত্রুটির কারণে। এছাড়াও হাসপাতালের আরও অনেক মেশিনই এখন অচল অবস্থায় পড়ে আছে। টেকনোলজিস্টরা বলছেন প্রায় 50 বছর আগে প্রতিষ্ঠার সময় সীমিত বৈদ্যুতিক ইলেকট্রিক ওয়ারিংয়ের মধ্যে এসব মেশিন সংযোগ দেওয়ায় অতিরিক্ত চাপ পড়ায় প্রতিনিয়ত এসব নষ্ট হচ্ছে। বিদ্যুতের এই সমস্যার কারণে আমাদের প্রতিনিয়তই মেশিনপত্রগুলো নষ্ট হচ্ছে, এসি নষ্ট হচ্ছে। ম্যাক্সিমাম এই ভোল্টেজ আপডাউনের কারণে ম্যাক্সিমাম মেশিন এমআরআই বলেন ওটির যে মেশিনগুলো পুরা ডিস্টার্ব ফিল করে। এত বড় এই হাসপাতালে ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ সেল না থাকলেও দায়িত্বপ্রাপ্তরা বলছেন অনেকটা সমন্বয়হীনতার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এসি লাগানোর প্রতিযোগিতা এখন চলতেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা জানিও না ঠিক কার এসি কি লাগাচ্ছে, কার এসি কে রিপেয়ার করতেছে। একটা লোড নেওয়া যাবে একটা এসি, সেখানে দুইটা এসি লাগাই রাখছে। হাসপাতালের পরিচালক বৈদ্যুতিক সংযোগের ঝুঁকির কথা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন। 1969 সালে তৈরি, তখন বৈদ্যুতিক যে লাইন গুলান করা হয়েছে, যে কেবল মেন কেবল গুলান করা হয়েছে, সেটা দিয়েই সার্ভিস চলতেছে এবং সেখানে বিদ্যুৎ লোড এখন সেই সময়ের চেয়ে এখন প্রায় 10 গুণ। যতটা স্বাস্থ্য সেবার উপযোগী করা যায় এই ব্যাপারে আমরা সচেষ্ট আছি। আর গণপূর্ত বিভাগ সমস্যাগুলোর কথা স্বীকার করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে সমাধানের আশ্বাস দেয়। আমরা এখানে একটা আন্ডারগ্রাউন্ড কেবল দিছি, আন্ডারগ্রাউন্ড হলো কেবলের যে ক্যাপাসিটি, সেটা আমরা হয়তো দিছি যে 100 কিলোওয়াট লোড ধরে। এখন যে লোডটা যখন 200 কিলোওয়াট হবে তখন কিন্তু ওই কেবলটা পুড়ে যাবে। সেই তুলনায় ওই কেবলটাও চেঞ্জ করতে হবে এখন সময়ের প্রেক্ষিতে। বাট এই লার্জ স্কেলে যে চেঞ্জ করব এই বাজেট কিন্তু আমরা পাই না। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 290টি শীতাতপ মেশিন সহ ছোট বড় মিলে 1000-এর বেশি যন্ত্রপাতি ও মেশিন রয়েছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর। ফায়ার সার্ভিসের প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের টর্চ টাওয়ারের আগুন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 1টার দিকে মেরিনা এলাকার শেখ জায়েদ রোডের কাছে এই 86 তলা ভবনে আগুন ধরে যায়। পরে রাত 3:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে টুইট করে দেশটির বেসামরিক নিরাপত্তা কর্তৃপক্ষ। আগুন ধরার সঙ্গে সঙ্গে ভবনের ভেতর থেকে সবাইকে বের করে আনা হয়েছে উল্লেখ করে তারা জানায় এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে মাঠে নামে। ভেতরে এখন কুলিং অভিযান চলছে। ঘটনার কারণ জানতে তদন্তর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। বর্তমানে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। টর্চ টাওয়ারে শপিং মল, হোটেল ও বিলাসবহুল আবাসিক ফ্ল্যাট রয়েছে। এর আগে 2015 সালের ফেব্রুয়ারিতে টর্চ টাওয়ারে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। শপথ গ্রহণ করেছে পাকিস্তানের অন্তর্বর্তী মন্ত্রিসভার সদস্যরা। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসেইন তার বাসভবনে 47 সদস্যের মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করান। এতে স্থান পাওয়াদের অধিকাংশই আগে মন্ত্রী পরিষদের সদস্য। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান নতুন মন্ত্রিসভায় থাকতে অস্বীকৃতি জানানোয় এবার গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আহসান ইকবালকে। বৃহস্পতিবার রাতে পাঞ্জাবের নওয়াজ শরীফের বাড়িতে নবনির্বাচিত প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ, এই 3 জনের মধ্যে প্রায় 6 ঘণ্টাব্যাপী আলোচনার পর নতুন মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করা হয়। একই দিনে PMLN এর আলাদা বৈঠক অনুষ্ঠিত হলেও জাতীয় পরিষদে নওয়াজের 0 আসনের প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন দলের নেতারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভিসা জটিলতায় যাত্রী না থাকায় বাতিল হলো বাংলাদেশ বিমানের আরো 3টি হজ ফ্লাইট। এই নিয়ে বাতিল হলো 19টি হজ ফ্লাইট। কোণঠাসা হয়ে নাশকতা চালানোর সক্ষমতা হারিয়েছে নব্য জেএমবি। দাবি পুলিশের মূলোৎপাটনে প্রয়োজন আদর্শ পরিবর্তন, বলছেন বিশেষজ্ঞরা। প্রতিশ্রুত 80% কোটা থাকলেও সিটি কর্পোরেশনে পদবঞ্চিত হরিজনরা। সরকারের নির্দেশনার অভাবকে দুষছে সংস্থাটি।
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মানসিক নির্যাতনের অভিযোগ, তদন্ত কমিটি গঠন। এবং মাদারীপুরে পিনাক 6 লঞ্চ দুর্ঘটনার 3 বছরেও বিচারের আওতায় আসেনি অভিযুক্তরা, এখনো হদিস মেলেনি 64 যাত্রী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv, যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।